হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। আজকে হচ্ছে মন্দারমণিতে আমাদের শেষ দিন, মানে বলতে পারো একদিনই কাটালাম মন্দারমণি। এর আগে ছিলাম দুদিন আমরা দীঘা, ওল্ড দীঘাটাই বেশি ছিলাম, কারণ নিউ দীঘাটাই আমরা একটু ঘুরতে গেছিলাম, কিন্তু ওল্ড দীঘাটাই সুন্দর। তো দেখো আজকে কিন্তু আমাদের রুমটাকে ছেড়ে দিতে হবে আর আমরা আজকে বাড়িতে যাব। আর আজকে হচ্ছে 27 তারিখ। তো এই ভিডিওটা করা ছিল অনেক দিন আগে, ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু টাইম হয়ে ছিল না, এতটা কুড়ে হয়ে গেছি। যাই হোক, তোমরা দেখতে থাকো প্রথম থেকে ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো সকালবেলা কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এসছে রুমে। তো আমরা অর্ডার করেছিলাম, ভাবছিলাম যে একটু ভাত খাবো, কিন্তু সকাল সকাল এখানে ভাত পাওয়া যায় না, সবজি ভাতই খেতে চেয়েছিলাম। তারপরে আমাদের বললো এখান থেকে একটু ডিম টোস্ট আর পাউরুটি হবে, এছাড়া আর কিছু হবে না। তো সকাল সকাল এটাই নিতে হলো। রাস্তাঘাটে কি অবস্থা হয় না হয়। আর আমাদের হোটেলটার ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল, তোমাদের তো সবটাই দেখিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো দেখো আমরা কিন্তু এক জায়গায় বসে আমরা দুই বোন মিলে এইভাবে তার মানে বাচ্চা কাচ্চা মিলে আর বড়রা মিলে এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। সকাল সকাল খিদে তেমন পাইনি, কিন্তু আমাদের বেরোতে হবে বাসের টাইম 12টার সময়, তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে একটু সবাই মিলে স্নান করে রেডি হয়ে গেছি। তো বাড়ি গিয়েও স্নান করা যাবে, কারণ কখন বাড়িতে ঢুকবো তাই ভাবলাম সব কিছু আগে ভাগে করে নিই। তো এই যে দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি, তার ভিতর একটু টাইম আছে হাতে। এদিকে আমার বর বলছে চলো না একটু মন্দারমণির বিচ থেকে ঘুরে আসি। তো আমার বর প্রথমেই চলে গেছিলো, আমাকে বারবার করে ফোন করছিল, তাই আমি আর আমার মেয়ে মিলে দুজনে মিলে চলে গেলাম। আর এখানে এসে দেখি এখানটা আগের দিন এসেছিলাম পুরো জল ছিল, আজকে কিন্তু ভাটার জন্য কিন্তু জলটা একটু কম আছে। তো আমি এই বিচটার ভিতর হাঁটছি, বেশ সুন্দর। আর মন্দারমণির ঢেউটা না একটু কমই, দীঘার সমুদ্রের ঢেউটা যেমন বেশি থাকে, মন্দারমণির কিন্তু খুবই কম। তবু এখানে এসে খানিকটা টাইম কাটালাম, খুবই ভালো লাগছে। 3টে দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, বেশ মজা করে কাটিয়েছি জানো তো। কোনোদিনও বাইরের জগৎটা দেখিনি, সত্যি বলতে এটাই। তো এই যে সংসার ধর্ম বাদ দিয়ে এই যে একটু ঘুরে আসা, নিজেকে একটু টাইম দেওয়া, সত্যি খুব ভালো লাগছিল। আমি আর মেয়ে দেখো আমার প্যান্টটা কি অবস্থা, আমি রেডি হয়ে বেরিয়েছি একবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো নিজেকে তো ভিজিয়ে দিয়েছি, ওই 2-1টা রিলস ভিডিও বানাতে গিয়ে এমন অবস্থা হয়েছে। তো ভাবলাম আর চেঞ্জ করব না, এই রাস্তাঘাটে যেতে যেতে আমার প্যান্টটা শুকিয়ে যাবে। আর কি সুন্দর নর্মাল একদম ঢেউ, খুব একটা উথল পাতাল নেই ঢেউয়ের। এখানে প্রায় আধা ঘন্টা টাইম কাটিয়ে আমার বোন ফোন করছে তাড়াতাড়ি আয়। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো এই হোটেলটায় আমরা ছিলাম, আর এটা কিন্তু নতুন উদ্বোধন হয়েছে, নাম হচ্ছে ডলফিন। তোমরা কিন্তু চাইলে এইখানে আসতে পারো। আমার মনে হয় এখন মন্দারমণি না যাওয়াটাই বেটার, কারণ রাস্তাঘাটটা খুবই খারাপ। আর যদি যেতে চাও তোমরা কিন্তু অবশ্যই খোঁজ খবর নিয়ে যেও, নাহলে এখানে ড্রাইভারদের তোমরা যদি ভরসা করে যাওয়ার চেষ্টা করো কোথায় যে নামিয়ে দেবে আর কি বলবো। তো দেখো আমরা কিন্তু অটো নিয়ে চলে এসেছি এই যে বাস স্ট্যান্ড। তো অটো ড্রাইভারটাকে আমরা কিন্তু ফোন করে ডেকেছিলাম। তো তার আগে ড্রাইভারটা এত লেট করেছে, মানে আমাদের বাসের টাইম দেরি হয়ে যাচ্ছে বলে। তো অটো ড্রাইভারকে বলে দিলাম দাদা তোমার আসার দরকার নেই। তো উনি আরও 10 মিনিট পরে এসছে। আসার পর আমাদের সঙ্গে কি ঝগড়া, আমরা অটোতে না উঠেও তাকে 200 টাকা দিতে হলো, মানে সে এসছে জন্য। মানে বাচ্চা কাচ্চা নিয়ে এত ব্যাগ নিয়ে আমরা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, এত দূরত্বটা মানে মেনটেন করব, তো ওই ড্রাইভারের কোনো হুশই ছিল না। তারপরে সে এসছে জন্য আমাদের কিন্তু 200 টাকা এক্সট্রা দিতে হলো। তারপরে আমরা কিন্তু ওই অটোতে যাইনি, কারণ তার ব্যবহারটা এত বাজে ছিল। আমরা বলেছি যে আমরা হেঁটে যাব তবুও ভালো, তোমার সঙ্গে যাব না। এত বাজে ব্যবহার, কি বলবো। এখানকার মানুষরা বিজনেস করতে করতে যে কত দূর করবে বুঝেও উঠতে পারে না, মানুষকে যে এত পরিমাণে ঠকায় আর কি বলবো। আজকে এবার মানে ভীষণ পরিমাণে ঠকে গেছি। তো দেখো আমি কিন্তু মাম্মাকে কোলে নিয়ে বসেছি, আর যে দোকানটার সামনে দাঁড় করিয়েছে সেখানে এত খাবার দাবার দেখে আমার মাম্মা কিন্তু খাওয়ার জন্য সব কিছু বায়না করছে। আর আমার বোন বলছে এমন জায়গায় দাঁড় করালি দিদি, মানে ও বরকেও বলছে যে কি আর বলবো, এমনিতেই বায়না করে এত। তো দেখো এই দোকানটার সামনে দাঁড়িয়েছে, আর এখান থেকেই মনে আরও 100-150 টাকা উড়ে গেছে। ওদের খাবার কিনে দেওয়া, আইসক্রিম খাবে, এই খাবে, এই বাহানা করতে করতে সব কিছু করলাম। তারপরে কিন্তু আমাদের বাসও চলে আসবে একটু পরে। তো ওয়েট করছিলাম, যেহেতু একটা জায়গায় যাওয়ার আগে দেখবে একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয়, নাহলে কিন্তু ফেসে যাওয়ার কথা থাকেই, তাই না। 2 ঘন্টা হাতে বেশি নিয়ে বেরোবো তাও ভালো, কিন্তু ওই লেট হলে যে আমার জন্য ক্ষতি হবে, আমাদের এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আর এতগুলো ব্যাগপত্র নিয়ে। তার ভিতর আমার বোন কি করেছে, ওই ঝগড়া অশান্তির ভিতর ওই ড্রাইভারের সঙ্গে কথোপকথন হচ্ছিল, তখন আমার বোন একটা ব্যাগ ফেলে রেখে এসছে। মানে ব্যাগের ভিতর যদিও তেমন কিছু ছিল না, কিন্তু একটা ভালো জুতো ছিল, তার ভিতর জলের বোতল ছিল, অনেক কিছুই ছিল, এই হচ্ছে ব্যাপার।
তো কি আর করব, কিছু করার নেই। আর যেহেতু হোটেলটা অনেকটা দূরে, ব্যাগটা তো আনতে যাওয়া যাবে না, তাই জন্য আমরা মনের থেকে ছেড়েই দিলাম। আর এর আগের দিন তো আমিই ব্যাগ রিসেপশনে রেখে চলে এসেছিলাম, আমার মনেই পড়ছিল না, মানে ভুলে যাওয়া দোষ। আগেরবার দুর্গাপুজোর সময় এইভাবে কিন্তু আমার 4,000 টাকা হারিয়ে ফেলেছিলাম, হয়তো কেউ আমার ব্যাগ থেকে নিয়েছিল। তো দেখো সিনজিনি কিন্তু এই যে আইসক্রিম খাচ্ছে ওর জামার কালারের সঙ্গে ম্যাচ করে, আর এদিকে আমার মাম্মাও খাচ্ছে। তার আগে কিন্তু আমার বর্ণালী বোন ওখান থেকে খাওয়া শুরু করছে। আমি বলছি মেয়ের জন্য কিনে দিয়েছি আর তুই খাওয়া শুরু করেছিস। যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে এখনই বেরোবো। মানে কি, আমরা তো এই হোটেল থেকে খেয়ে এসছি, আমাদের খিদেও পাইনি। আর এই সমুদ্রে ঘুরতে এসে ঘোরাটাই আমরা বেশি আর কি গুরুত্ব দিয়েছি, খাওয়া দাওয়া ভুলেই গেছি, মানে এত ঘুরতে পছন্দ করেছি। স্নান করতে নেমেছি। যাই হোক, দীঘার ট্যুরটা আমাদের খুব সুন্দর কাটিয়েছি, কিন্তু 2-1 জনের জন্য একটু মনটা খারাপ হয়েছে আর একটু লসও হয়েছে। যাই হোক, আমরা আগে থেকে যদি মন্দারমণি হোটেলটা বুক করে যেতাম আমাদের আর হেনস্থা হতো না। দেখো আমরা কিন্তু এইবার একটা এসি বাস নিয়েছি, আসার সময় এমন একটা খাটারা বাস নিয়েছিলাম। তো যেহেতু টিকিট পাচ্ছিলাম না, তাই জন্যই কিন্তু ওই বাসে করে আসা। তো যেহেতু আজকে 27 তারিখ ছিল, রাস্তাঘাটে অবরোধ ছিল, তাই জন্য কিন্তু আমরা 2টো বাস চেঞ্জ করেছি, একটা বাসে বসেছি। আর অর্ধেক পথে গিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব, মানে খিদে পেয়ে গেছে। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে দেখো আমরা কিন্তু রুমে ঢুকে গেছি, এতটা টায়ার্ড লাগছে। আর এদিকে কিন্তু মাসিমা রান্নাবান্না করে রেখেছিল, তো এখন আর কি রাত্রেবেলার খাওয়া দাওয়া করব। তো বর্ণালী এদিকে তুয়াকে খাওয়াচ্ছে। আর দেখো বন্ধুরা, আমার ফোনটা এত হ্যাং করছে, ফোনের অবস্থা খুবই খারাপ। তো চলো, বোনের বাড়ি তো চলে এসেছি নিশ্চিন্তে, কারণ কি রাস্তাঘাটে খুব একটা প্রবলেম হয়নি আজকে, যেহেতু অবরোধ ছিল। যাই হোক, দেখো এইটা হচ্ছে দিদা, বর্ণালীর দিদি শাশুড়ি, মানে বর্ণালীর শাশুড়ির মা। খুবই ভালো মানুষ, এমন ভালো মানুষ মনে হয় না দেখা যায়। আমাদের পিছন ছাড়ছিল না, এত যত্ন করে কি বলবো। তো পরের দিন সকালে দেখো আমার বোন কিন্তু বাজারে গেছিলো, তো গিয়ে 2টো হাঁস এনেছে। আর এদিকে কিন্তু চিংড়ি মাছ, আর এটা কি মাছ, এটা হচ্ছে কি মাছ বলে, দূর মনে পড়ছে না। যাই হোক, ওই মাছ এনেছে, এখন আমার মাসিমা কাটবে। আর এদিকে আমার মাম্মা কিন্তু দেখো একা একা ছবি আঁকে, তারপরে আবার সেখানে নামও লেখে। এত সুন্দর করে ছবিগুলো আঁকছিল, প্রতিটা জিনিস, এটা বি এঁকেছে, মানে মৌমাছি, সব কিছু এঁকে টেকে রেখে দেয়। সারাদিন ওর একটাই কাজ, রং পেন্সিল আর খাতা নিয়ে লেখাপড়া করা। তো যাই হোক, খুব ভালো লাগছে। বোনের বাড়ি ভাবছিলাম আজকেই চলে যাব, কিন্তু আজকেও বন্ধ রেখেছে বাংলা, তাই জন্য কিন্তু বাড়ি যেতে পারবো না। পরের দিন দেখে সকাল সকাল বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আর ভালো লাগছে না। কতদিন থাকবো বলো তো? বোনের বাড়ি দীঘা যাওয়ার একদিন আগে এসেছিলাম। তো এইদিকে দেখো আমার বোন কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে, হাঁসের মাংস হবে দুপুরবেলা। তো এদিকে দেখো আমি ভাবছি রান্নাটা করব, বোনকে বললাম সর, তুই একটু সরে যা, তোর কত কাজই করবি। আর আমার বোন কিন্তু অনেক কাজ করে আর সবাইকে এত যত্ন করে, পাড়ায় একটা ওর নাম যে এত ভালো বৌমা, সত্যি এটা আমি নিজের বোন বলে বলছি না। তো এদিকে দেখো আমি কিন্তু হাঁসের মাংসর লাল লাল ঝোলটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কি একটা হচ্ছিল, যাই হোক মনে নেই, যেহেতু অনেক দিনের ব্লগ। আর এদিকে চল তোমাদের দেখিয়ে দিই কী রান্না হলো। এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে টক শাক, আর এদিকে আছে ভাত, আর এখানে আসে শাপলা দিয়ে চিংড়ি মাছ। তো সব কিছু দেখিয়ে দিলাম। বোনের বাড়ি এসেছি, বোন আমাকে কিভাবে খাওয়াবে না খাওয়াবে সবসময় ব্যস্ত হয়ে পড়েছে। তো এদিকে রান্নাটা আমার হয়ে গেল, হাঁসের মাংস, আর ওদিকে চালটা ভিজিয়ে রেখেছি। আজকে দিনটা থাকবো, কালকে সকাল সকাল বেরিয়ে যাব, সেটাই মানে ভেবেছি। তো চলো ফাইনাল লুক আরেকবার করে দেখিয়ে দিই, সব কটাই তো বলে দিলাম। তো আমার বোন কিন্তু এই যে করেছে বাঁধাকপি দিয়ে চিংড়ি, ও এটাই বলছিলাম। হাঁসের মাংসটা দেখো চুই ঝাল দিয়ে করেছি, কত সুন্দর কালার এসছে, খুব ভালো লাগছে দেখতে। এখন আমরা একটা জম্পেশ খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু একটু রেস্ট করব সারা দিন। মানে পরে আজকে গিয়ে, মানে যেহেতু কালকে রাত্রেবেলা এসছে। আর এদিকে দেখো মাসিমা বলেছে বুলটি তুমি কি দই খাবা? তো আমাদের এখানে খুব ভালো দই পাওয়া যায়, তো দইও কিনে নিয়ে এসছে। তো আমার জন্য আর কি দই নিয়ে এসছে, তা আগের দিনই খেয়ে নিয়েছি অনেকটা। তো এখন আর কি সব খাবার দাবার জোগাড় যন্ত্র করা হচ্ছে, খাবার দাবার খাবো আর কি। তো আমাদের সঙ্গে যারা গেছিলো, মানে রমা, ওদের বাড়ি কিন্তু এইখানেই, তো আমরা একসঙ্গেই গেছিলাম। তো দেখো ফলগুলো সব আর কি পচে যাচ্ছে। আর এদিকে আমার মাসিমা কী করে, চালগুলো আগে থেকে ধুয়ে এইভাবে শুকাতে রেখে দেয়, যখন রান্না করে এইভাবে কোটো ভরে ভরে মেপে মেপে নিয়ে নেয়। তো উনি আর কি খুব হিসাব করে কাজ করে, এত ভালো লাগে এই বাড়ি আসলে। কিন্তু সত্যি বলতে কি, অনেক দিন পরে আসি তো, সংসার ধর্ম তারপরে মেয়ের স্কুল, এই জন্য কিন্তু বেড়াতে আসা হয় না। তো যাই হোক, দেখো এদিকে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে কিন্তু এদিকে লেখাপড়া করছে। আর এই যে দিদা কিন্তু কি মিষ্টি দেখতে ছিল বলো,
ইয়ং কালে। এখন কিন্তু দিদার 80 বছর বয়স, আর আমার মেয়ে এদিকে কিন্তু দই খাচ্ছে। ও বলছে মা আমি দই খাবো। তো দুপুরবেলার ওর আর খাওয়া দাওয়াটা হবে না। আর এদিকে আমার মাম্মা কিন্তু অনেক কিছু লিখেছে, দেখো সব লিখে টিকে রাখে। ওর এই দিনে 2টো খাতা লাগে। ওর দাদা মানে বাজারে গিয়ে ওকে খাতা এনে এনে দেয়। দেখো কত কিছু একে একে রং করে একা একা, ওকে বলাও লাগে না। আর এদিকে আমার বোন কিন্তু সব খাবার দাবার রেডি করে নিয়েছে, এখন খাওয়া দাওয়া করব। করার পরে রাত্রেবেলা যা করা হবে। তো দেখো এইদিকে কিন্তু বর্ণালী সব ভাত টাত এখন বেড়ে নেবে। তো ভাত খাবো। আর বোনের বাড়ি এসছি, বোন এত কাজ করছে দেখে না আমিও বসে থাকতে পারি না, বোনের সঙ্গে আমিও করি হাতে হাতে। বলে এদি তুই তো এসছিস, তোর এত করার দরকার নেই। তো সত্যি বলতে কি আমার মেজো বোনটাও ওরকম, মানে গেলে পারে কাজ করতেই দেয় না। আর ওর তো শ্বশুর শাশুড়ি কেউ নেই, আমার আর আমার বোনেরই শ্বশুর শাশুড়ি আছে। তো যাই হোক, দেখো ভাত এখন সবাইকে প্লেটে প্লেটে আমি বেড়ে দেবো। তো খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলাও হয়ে গেছে, কি বলো তো খিদেও পাইনি। তো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। বর্ণালী লাস্টে চুই ঝালটা চিবাচ্ছে, তখন বলছি বোন একটু ভিডিও করা হলো না। আর দিদাকে বলছি দিদা কেমন রান্না হয়েছে হাঁসের মাংসটা, বলছে খুবই ভালো হয়েছে। তো সবাই মিলে খেলাম। সিঞ্জিনির বাবাও দেখো বসেছে। দিনগুলো খুব সুন্দর কেটেছে আমাদের। তো আজকে আর তোমাদেরকে ভয়েস দিয়েই কথাটা বললাম, কারণ অনেকটা লেট হয়ে যাবে একটু কেটে কুটে। তো দিদার সঙ্গে এভাবে গল্প করতে করতে, আর দিদা কিন্তু বাংলাদেশে বাড়ি, দিদা কিন্তু এইখানে এসছে বেড়াতে, কদিন থাকবে আবার চলে যাবে। ওনাদের একটা ওইখানে ফ্যামিলি আছে, তো পাসপোর্ট করেই আসে আর কি। তো খুব ভালো লাগলো আজকের ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর তোমাদের সঙ্গে আরও আমি ভিডিও শেয়ার করব। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু টাইম বের করে নিজের জন্য রেখো, একটু ঘোরাঘুরি করো, দেখবে বাইরের দুনিয়াটাও খুব সুন্দর। সবাইকে টাটা।